আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে। দেখেন, এই যে যুদ্ধ যেটা দেখেন বাংলাদেশ এখন যে অবস্থা, সত্যিকার অর্থে কোনো দেশপ্রেমিক যদি না থাকে তাহলে এই দেশ তিন টুকরো হবে, এটা শিওর থাকেন। একটা সাইড চলে যাবে, ওই যে আপনার ইহুদি রাষ্ট্র যেটা বলছেন, সে জায়গায় ভারতেরও ভয় আছে। ভারতের একটা দুইটা রাজ্য হয়তো, এক ভাইও বললো যে এখানে মণিপুরে নাকি অনেক ইহুদি আছে, হয়তো একটা দুইটা রাজ্য চলে যেতে পারে ভারতের। যদি একটা দুইটা রাজ্য চলে যায় সেদিকে ভারত কি করবে? ভারত বাজ্যে আমাদের এই সাইড থেকে অর্ধেক লয়ে যাবো। মানে আমার ওখানে 10,000 কিলোমিটার নিচে, আমি এখানে 12,000 কিলোমিটার লইয়া যাই, আর বাকি থাকবে একটু অংশ, হয়তো ঢাকার একটু অংশ থাকতে হয়ে যেতে পারে। অস্বীকার করে হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। ভারত যেমন বাংলাদেশের দিক দিয়ে নেব, ভারত তেমন পাকিস্তানের লোক লাইগা যায় যে কাশ্মীর মাশ্মীর স্বাধীন করে নিব। আর আমেরিকা ইসরায়েল তাদের কাজ করে দিব, আর না হইলে আমেরিকা ইসরায়েল এমন কাজ করে দিব আগামী 2-4 বছরের ভিতরে যে আমরা খাইতে না পাইরাই নিজেরা নিজেদের অঞ্চল স্বাধীন ঘোষণা দেবো। দেন আপনি ফেনী ঘোষণা দিবেন স্বাধীন, আমি দেবো চিটাং স্বাধীন, এরকম হয়ে যাব। খাইতে না পারলে কি করবেন তখন? সিমটম আসলে বাংলাদেশের ভাগ্য খারাপ। আমরা 54 বছর দেশ স্বাধীন হয়েছি, সবকিছু হয়েছে, কিন্তু আমাদের এই দেশপ্রেম না থাকার কারণে, দেশপ্রেম না থাকার কারণে আমাদের দেশটার অবস্থা আসলেই প্রচন্ড খারাপ। আর আমাদের দেশের খারাপ হচ্ছে যে আরেকটা হচ্ছে মৌলবাদীদের এই উত্থান। মৌলবাদীদের উত্থানটাই আমাদের ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। এখন তো একদম বরবাদ করে দিয়ে গেছে। যাও, এই ডাক্তার ইউনূস শালা পাকিস্তানের দালাল, এই হারামজাদা এসে তো একদম দেশ বরবাদই করে দিয়ে গেছে, শেষ। আপনার এখন বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভে যোগ হয়ে যাচ্ছে, হোয়ারাস কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হচ্ছে না। আমরা খালি দেখাইতেছি ভাই আমাদের রিজার্ভ 30 বিলিয়ন 50 বিলিয়ন, তাতে লাভ কি রে ভাই? আমার তো দেশে তো কোনো কর্মসংস্থান হইতেছে না, গার্মেন্টস বন্ধ হইতেছে, ওই বন্ধ হইতেছে, সেই বন্ধ হইতেছে। মানুষ এখন ওই যে খালেদা জিয়া বলছিল যে পদ্মা সেতু জোড়াতালি করছে, এটা প্রমাণ করার জন্য পদ্মা সেতুর ফিলারের নিচে থেকে মাটি সরাই ফেলাইতেছে, যে এখানে যে জোড়া দিছে এটা দেখানোর লেগা। এমন বুদ্ধি আমার দেশের লোকজনের, সেখানে কি কইবেন? যে এক ভাই আপনি একটা মনে ইয়ে দেখাইছিলেন, যে এক ভাই লেখছে এই যে এই ভদ্রলোক যে কথা বলছে তা অত্যন্ত শিশুসুলভ। এই যে ফেসবুক, ইউটিউব, গুগল এইসব পৃথিবীতে আগে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তো এই রকম শিক্ষিত ভাইদেরকে নিয়ে কি করবেন? এদের নিয়ে কি করবেন? আরে গুগল থাকবে না, গুগলের চেয়ে আরো ভালো কিছু আইব। এখন মানুষ গুগলে যায় না, এখন এআই ব্যবহার করে, চ্যাট জিপিটি ব্যবহার করে, আপডেট আসবে। কিন্তু আইএমই জাহিলিয়াতের যুগ, যে যুগ তোমাদের ছিল আইএমই জাহিলিয়াত, সেই যুগে ফেরত যাবে না। যেই যুগে তোমাদের পর্দাদারা তাদের কন্যা সন্তান মাটিতে পুততো, কারণ হচ্ছে যে ওই কন্যা সন্তানের বাবাই এখন যেমন যে তোমাদের মামা খালুরা যে 3 বছরের মেয়েদেরকেও কইরা দাও, ছেলেদেরও কইরা দাও, এই যন্ত্রণায় তাদের কন্যা সন্তান ডুবাই দিত, এই যুগে ফেরত যাবে না। সুতরাং এ মোল্লা জাতি, এ মোল্লা দেখেন ভাই, আমি ইসলামের শান্তির ধর্ম আমরা সবাই বলি, যতক্ষণ পর্যন্ত না আমাদের মাথায় আসলে ইসলাম। একটা কমেন্ট নেই, একজন বলছেন হামাস জঙ্গি বাংলাদেশে আছে, এটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। মানে আমরা এটা বিশ্বাস করতে কষ্ট হলেও দর্শক তিনি বলছেন যে এটা একেবারে স্বাভাবিক, মানে উনি বিশ্বাস করেন এটা আছে। আপনাকে হামাস জঙ্গি যে আছে, আপনাকে কি বললাম যে বাংলাদেশে কয়েক হাজার প্যালেস্টাইন ফেরত যোদ্ধা আছে। প্যালেস্টাইন, এরা প্যালেস্টাইনের যুদ্ধ করে আসছিল, এরা আবার হামাসের হয়েও যুদ্ধ করে আসছে অনেক। এখন সমস্যা, এখন হয়তো এখনো কেউ স্বীকার করতেছে না অনেক, যেগুলো যে ইসরায়েলের মাইর খেয়ে অল্প কয়েকদিনে ঢুকছে, এরা এখন স্বীকার করবে না, কারণ এরা ভয়ে আছে, কারণ ওদের মেসাকার করে দিচ্ছে, কিচ্ছু নাই। ইসরায়েল তো আপনার ইয়েতে গাজাতে যেই মারা মারছে, 73,000 নাকি মাইরেই ফেলাইছে অলরেডি, ঘর বাড়ি কিচ্ছু নাই, সব শূন্য হয়ে গেছে গা। ওটা তো ল্যান্ডলক একটা অঞ্চল। বাংলাদেশে আছে, এটা আপনি আমি হয়তো বুঝতেছি না।
আমি আপনার এটা কিভাবে বলবো যে পাকিস্তান আশীর্বাদ না অভিশাপ, এটা পাইক্যাদের জিগান উচিত, পাইক্যাদের জিগান। আর এই উপমহাদেশে এখন যদি আপনার যদি গত 50 বছরের ঘটনাই দেখেন, এই 50 বছরে দেখবেন যে যত আত্মঘাতী বোমা হামলা, স্কুল কলেজে গোলাগুলি, এগুলো সব কারা করছে? এটা করছে কারা সেটা বলেন। সারা পৃথিবীতে যত মুসলমান এই পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে 99%ই মারছে হয়েছে পাইক্যারা, পাইক্যা মুসলমান, পাইক্যারা। আর হিন্দুত্ববাদীরা যদি সব গণহত্যাই চালাইতো তাহলে 30 কোটি হিন্দু ইন্ডিয়াতে কেমনে আছে? কেমনে আছে সেই শাহজাহানের তাজমহল, তারপরে কি নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এগুলো আছে কেমনে? তো মাদ্রাসাগুলোতে প্রতি রাইতে হাজার হাজার মুসলমান সন্তান নির্যাতিত হয়। আজকে একটা পত্রিকাতেই আসছে, এই নিউজটা পত্রিকাতে আসছে, ওই খুলনা ইউনিভার্সিটিরা কোথাকার জানি এই শিক্ষক, উনি 86 জন ছাত্রকে ইয়ে দিছেন কি, দেখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জামাত নেতা, বিশাল দাড়ি টাড়ি, উনি 86 জন ছেলেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে আনফিট করছেন, কিন্তু একটা মেয়েকে নিয়েছেন, বলেছেন উনার সাথে লিভ টুগেদার করতে হবে যদি নিতে ভর্তি দিতে চায়। কত বড় হারামজাদা! এটা পত্রিকার নিউজ। তো বাংলাদেশের মুসলমানরা যে নির্যাতিত হয়, যেমন মাদ্রাসার ভিতরে রাইতে নির্যাতিত হয়, দিনের বেলায় এদের কথাবার্তায় নির্যাতন হয়। ভাই গতকালকে এক হিন্দু মুসলমানের সাথে কথা বলছি আমি অনেকক্ষণ, দিল্লিতে থাকে। তো তারে কইলাম যে কিরে ভাই কেমন আছো, অনেকক্ষণ হিন্দিতে। এরপরে সে আমারে কইলো যে কজকা আমরা নির্যাতিত হই, এইটা যে তোরা বাঙালিরা কস্তা, তোরা মুসলমান এত খারাপ যে তোদের ওইখানে কোরবানির পরে তোকে মুসলমান বোনেরা গেলে এক টুকরা মাংস দেস না। আবার তোরা আসো যে আমরা ভারতের মুসলমানরা আমরা বলে নির্যাতিত, তোর দেশে তো তোরাই মুসলমান নির্যাতন করস। এই যে তৌহিদি জনতা, যৌন জনতার নাম দিয়া তোরা কি করস মুসলমান? সারা পৃথিবীর সমস্ত, আপনি একটা কথা আমার একটু আগে বলছিলেন, আমি এতক্ষণ কইতে চাই নাই। আপনি আমরা জিজ্ঞেস করেন পাকিস্তান কি সারা পৃথিবীতে সমস্ত গ্যাঞ্জামের মূল কে? না, মুসলমান জাতটাই সারা পৃথিবীতে গ্যাদারিং এর মূল। এই জাতটাই মূল। খুব শান্তিতে ছিলাম আমি যখন ইউরোপে ঢুকি, খুব শান্তিতে, তখন এত মুসলমান বাড়ে নাই। এই মুসলমান বাড়া শুরু করলো, মেট্রো স্টেশনে বোমাবাজি, ওই জায়গায় ধর্ষণ, ওই জায়গায় আকাম। ইংল্যান্ডে গত এক সপ্তাহে 20 জনের ফাঁসি, সব পাইক্যা উবার ড্রাইভারি করতে যায় ধর্ষণ করছে। মহিলারে মারছে, মাইরে 100 কতটা স্টেপ করে মারে ফেলেছে, সব পাইক্যা, সব মুসলমান। আপনি কি বলবেন এগুলা? রাশেদ হায়দার ভাই, কদিন আগে মনে আছে আপনার, বছর খানিক আগে শাহরুখ খানের ছেলে, কি নাম আমার ঠিক মানে নামটা আমার মনে আসে না, তাকে ড্রাগ দিয়ে কিংবা যেভাবে হোক একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা ভারতের অ্যারেস্ট করেছিল। তারপর কি ঘটেছিল মনে আছে? কিছুটা স্মরণ আছে, আমার পুরোটা স্মরণ নেই আসলে। ওই অফিসার চরম নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। সে চাকরিটা ঠিক মতো করতেও পারে নাই, সম্ভবত তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে সে কত ক্ষমতা নিয়ে চলে সেখানকে ওরা, এই শাহরুখ খান, সালমান খান, এই খানেরা কিংবা আরো মুসলিমরা ওই যে আমাদের শেখ ফরিদ ভাই বলছিল যে কিলার যত পাবেন মুসলিমরা, কাউকে খুন করতে হলে মুসলিমদেরকে 2000 টাকা দিলে যায় আমাইরা দেয়, মোস্তানি যত করে সব মুসলিমরা করে। এই তৃণমূলের সময়ে মুসলিমদের মানে কি পরিমাণ অত্যাচার তারা ওদের উপর করেছে, মানে ধর্মীয় দৃষ্টিতে নাই, কাজগুলো করেছে রাজনৈতিক দৃষ্টিতে। কিন্তু আমরা যখন এটাকে ধর্মীয় ছাঁচে নিয়ে যাই কিংবা কি বলে এটাকে ফিল্টার করি ধর্মীয় ছাঁচে, তখন তো আমরা সেখানে মুসলিমদেরকেই পাই যে ওরাই সবচেয়ে বেশি সন্ত্রাস করতেছিল সেখানে। এখন সেই সুযোগ নেই, এখন বিজেপি ক্ষমতায় আসছে, এখন ওদের ক্ষমতা কম, ওরা এখন চুপচাপ থাকতে হবে। তারপরে কি ওদের উপরে কোনো অত্যাচার হয়েছে? কিন্তু বাংলাদেশে ওই যে রোহিঙ্গাদের জন্য যেরকম সমস্ত ভিডিও কোথা থেকে এনে এনে যে রোহিঙ্গাদের উপর এই করছে সেই করছে ভিডিও দিয়া বাংলাদেশের মানুষকে উত্তাল করে দিয়েছিল তখন, যার কারণে এই লোকগুলো বাংলাদেশে ঢোকার সুযোগ পেয়েছে। বাংলাদেশের জনমত ছিল 99% এই রোহিঙ্গাদের পক্ষে তখন।
আরে ভাই ওইটা বাদ দেন, আপনারা কথা বলি। এই যে বাংলাদেশের যেসব বঙ্গু গুলো লিখতেছে না, হিন্দুরা ইয়ে করতেছে, আর ওটা চায়নার খবর, চায়নার কথা কস্তা কেন, উইগুর মুসলমানের কথা বলস না কেন হারামজাদারা? এগুলোর কথা কয় না, কারণ এটা তো আব্বা ডরায়। এরপরে আসেন এখন খালি ওই ভারতে ভারতে মানে ভারত বিদ্বেষিতা এমন। তো তোরা এত কান্দোস কেন? তোরা আরো আছে, এই যে তোদের পাইক্কা বাপেরা আফগানিস্তানে লাখ লাখ মারছে, ইরানের বেলুচের সত্য মুসলমান, এগুলার যে মারতেছে তোকে পাইক্কা আব্বারা, কারণটা তখন কস না কেন এগুলো কর? তো ওই যে ফরিদ ভাই একটা কথা কেন, যে ভাবির মুখে ঘটনা জানো, যে মায়ের চেয়ে মাসির দরদ বলে একটা কথা আছে না। বাংলাদেশের যত মুসলমান আছে, যে বাংলাদেশটা পুরো এশিয়ার ভিতরে যা আছে, সবই তো আগে সনাতনী হিন্দু ছিল। এদের কেউ কি সালার আমেরিকা আফ্রিকা থেকে আইছে এখানে মুসলমান, হিন্দু থেকে কনভার্টেড মুসলমান, এই জন্য তাদের মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তা নাহলে দেখেন না, একটা পরিবার দেখান বাংলাদেশের মুসলমান যে কইব যে না আমার 14 গোষ্ঠী কেউ ইরান বা পার্সি থেকে আসছিল, এটা তো 6 ফিট লম্বা, ব্যাপক সুন্দর। ওই যে সনাতনী হিন্দুগুলা মুসলমান হইয়া এখন মানে তাদের জোর বাইরে গেছে, কথা কয়। বাংলাদেশের অবস্থা না, কোনোটা বাইটকা নাটকা কুটকা বটকা এগুলা, ইন্ডিয়ারও সেম দেখবে সব নাটকা মাটকা এগুলা। তো সবই তো তোরা হিন্দু ছিলি বেটা, হিন্দু থেকে কনভার্টেড মুসলমান, আইসোস এখন খালি খই 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 করতে। তো এই জিনিস মারছে মাসির দরদ বেশি, যেই জাতের থেকে তোরা কনভার্ট হয়েছ এখন সেই জাত লইয়া কথা কস আবার। রাশাদ ভাই, একটু ভিন্ন একটা প্রসঙ্গ আমরা শেষ করব, সেটা হলো একদম লেটেস্ট আজকের খবর, গতকালকের এই বিষয়টা আসছে, আজকে আমাদের মিডিয়ায় খবরটা দিয়েছে, বিষয়টা ছিল গতকাল। সেটা হচ্ছে পুশিন বন্ধে বাংলাদেশ ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি। প্রশ্ন হলো, এই যে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি, তিনি এই পুশিন নিয়ে কথা বলছেন, ধীরে ধীরে আমরা এই যন্ত্রণা, আমাদের এই যন্ত্রণা, এই যে আসলো এখানে হামাস আছে, ইসরায়েল করলো, ভারতের দিক দিয়ে পুশিং করে, সেটা কি বাংলাদেশের মানুষ না ভারতের মানুষ, এইটা এখনো জাস্টিফাই হয়নি। ভারত নিজেরা জাস্টিফাই করছে, বাংলাদেশ করেনি। এখন জাতিসংঘ বলছে দুদেশ আলোচনা করে সমাধান করো। ধীরে ধীরে আমরা কি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ে পরিণত হচ্ছে কিনা? রাশে থাকবেন। এটা হচ্ছে 1951 এর আপনার রিফিউজি আইন একটা আছে জাতিসংঘের, যে আইনের আওতায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে রিফিউজি স্ট্যাটাস পাই। আমরা লিখি ওই লাইনটা, যে এত সালের আইন, এই আইনের চুক্তি মোতাবেক আমাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হোক। তা জাতিসংঘের কাম কি? যাত্রা সংঘের তো এখন কেউ দাম দেয় না, যাত্রা সংঘের কথা তো কেউ শুনে না, কোথাও না কোথাও যাতে এরা দুই একটা কথা কইতেইব, যার কারণে কইতেছে যে ইন্ডিয়া তোমরা ইয়ে করো, আসো রিফিউজি স্ট্যাটাসের একটা দুই পক্ষ কথা বলো, ঢুকাইও না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে এই জাতিসংঘ কোন আর যত সংঘই কোন সবাই জানে, কারণ হচ্ছে আপনার ঘরের কাজের বুয়া, বাংলাদেশে কোনো কাজের বুয়া দেখাইতে পারবেন না যে ভারতীয় মহিলা, কিন্তু ভারতে বহু কাজের বুয়া দেখাইতে পারবে বাংলাদেশি মহিলারা কাজের বুয়াগিরি করে। এগুলো হচ্ছে নাটক, এগুলো নাটক, অন্য আর কিছু না। এই জাতিসংঘের মহাসচিব আইসা ইনুস একলগে ইফতার করলো না, ইহুদি ভাইয়ে ইফতার করে কইছে রোহিঙ্গারা ঈদের দিন রোহিঙ্গা ল্যান্ডে যায় ঈদ করবে, গেছে? এদের কথা কেউ শুনে? এই যাত্রা সংঘের কথা ছেলে কি কইলো আর না কইলো, ঘটনা হয়েছে পুশব্যাক বা পুশিন যা করানো কইরা দিছে অলরেডি। অল্প কিছু আছে যেটা ভারতও জিয়ে রাখছে নাটক, বাংলাদেশ তো পুরাই নাটক, অল্প কিছু। এই যে সুইস ব্যাংকে যা দেখতেছেন, এটা হয়তো দেখেন আপনার 25 সালের জুন জুলাইয়ের হিসাব, কারণ এদের তো জুলাই টু জুন হিসাব হয়, বা এপ্রিল টু এপ্রিল হিসাব হয়। 26 সাল ধরলে তো সেটা আরো অনেক টাকা হয়ে যাবে, মানে বন্যা স্রোতের মতো টাকা দিতে পারতেছে না মানুষকে, তাহলে এই টাকা গেল কই? টাকা গেল, আবার সরকার বলে খালি লোন নেয়, টাকা নাকি নাই সরকারের হাতে। তো যে টোলের টাকা উঠে, অমুক টাকা উঠে, তমুক টাকা উঠে, এগুলো গ্যাস যাচ্ছে কোথায়? টাকা আছে, সরকারের টাকা আবার খরচ হয়, তো সরকার দেশ চালাতে গেলে তাদের খরচ আছে, বেতন দিতে হয়, এটা সেটা নানা ধরনের সরকারের খরচ আছে, বেতন দিতে হয়, অমুক দিতে হয়, তমুক দিতে হয়, বহুত খরচ আছে। তারপর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল কেন এত তাড়াতাড়ি?
না, এখন আমাদের ট্যাক্স আহরণ বাড়তেছে, তো ট্যাক্স তোলা হবে বেশি, আমাদের 2 লাখ কোটি টাকা অতিরিক্ত ভাই ট্যাক্স নেওয়া হবে, যেটা আগে নিত 5 লাখ কোটি, এখন সেটা করা হয়েছে 7 লাখ কোটি। 7 লাখ ট্যাক্স তো না, ট্যাক্স এখন নিবে এখন বেশি করে। এখন তো বলা হচ্ছে যে রাস্তায় ফুটপাতের যে দোকানদার হেতো শতকরা 2 টাকা দিতে হবে। ফুটপাতে যে দোকানদার গরিব সেও 2 টাকা দিতে হবে। তবে আহা, সর্বপ্রথম পঙ্গু যে লোকটা জন্ম নিছে তাকেও তো ট্যাক্স দিতে হবে। ধরুন একটা বাচ্চার একটা প্যাম্পাস কিনবেন আপনি, সেটাতেও তো আমার ট্যাক্স দিয়েই তো আমি কিনে নিচ্ছি, তো কে ট্যাক্সের অবশ্যই আওতার বাইরে আছে? 18 না, কোটি মানুষ, 18 কোটি মানুষই ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্সের আওতার বাইরে আছে শুধু একটা গোষ্ঠী, সেটা হচ্ছে যারা ওই যে ইসলামের ঠিকাদারি নিয়ে মসজিদ মাদ্রাসা খুলে বইছে, এরা ট্যাক্সের আওতার বাইরে। এদের উপর ট্যাক্স বসানো উচিত 50%। এরা ট্যাক্সের আওতার বাইরে। হায়দার ভাই, আর আমরা আপনার এই বাসুদে একটা কথা বলি, ট্যাক্স শুধু বাড়াইয়া লাভ না, আমার দেশে তো কর্মসংস্থানের ইয়ে করতে হবে। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খুললে মানুষ চাকরি করবে, ট্যাক্স বাড়বে। সেটা না করে আপনি খালি এখন গরিব মানুষের উপরে ট্যাক্স বহাই দিলে তো ভাই হবে না। এখন আপনি বর্ডারে কাঁটাতারের বেড়া টানেন, আর চাই ইসরায়েলের মতন 25 ফিট উচ্চতার ওয়াল দেন, যেটাই দিবেন দেন, এটাকে হিসাব করেন যে এই জিনিসগুলো দেওয়ার পরে আমার লাভ ক্ষতি কতটুকু, আমার কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি। কারণ ভারত দিয়া পারে, কারণ হচ্ছে ভারত বিশাল দেশ, ওরা দিচ্ছে, ওদের কাছে পয়সা আছে, ওরা দিচ্ছে। তারপরও মনে সম্মত কাঁটাতারের বেড়াটা দিতে যাইয়া ওদের প্রায় 100 মিলিয়ন বা 200 মিলিয়ন ডলার খরচ হবে বেড়ার জন্য। এছাড়া ওরা আবার গেরিসন খুলছে 3টা, সব মিলে বছরে নাকি তাদের $1 বিলিয়ন খরচ। তাই ভারত হিসাব করছে আমি $1 বিলিয়ন খরচ করার পরে আমার $3 বিলিয়ন ইনকাম বেশি হবে। এটা হয়তো ওরা ক্যালকুলেশন করে বাইর করছে। বাংলাদেশ কি হিসাবে বাইর করছে? এখন বাংলাদেশ যদি মনে করে যে না আমরা কাঁটাতারের বেড়া দেবো, এটা সংসদে বইলা টিলে এমন একটা ফাপড় তুলুম যে কাঁটাতারের বেড়ার জন্য একটা পিলার লাগাইতে আমরা মোটামুটি পিলারের দাম যদি 10,000 টাকা হয়, সেটারে 50,000 টাকা করে হিসাব দিয়া কয়েক লক্ষ পিলারের টাকা পকেটে করবো। মানে খরচ যদি হয় 1 বিলিয়ন, তাহলে আমরা 10 বিলিয়ন টাকা নিয়ে যাব পকেটে করে। সেইটা হইলে খারাপ। আর কাঁটাতারের বেড়া দেন, ওয়েল অ্যান্ড গুড। বেড়া দিলে একটা দিক হয়তো বাংলাদেশের একটা জিনিস হবে যে চোরাচালান প্রতিরোধ হবে। তো চোরাচালান প্রতিরোধ হওয়ার আগে বর্ডার গার্ড, এই বর্ডার গার্ড যেটা আছে বাংলাদেশের, এইটাতে যারা ডেপুটেশন আছে, আর্মির যেসব কর্মকর্তার ডেপুটেশন আছে, আগে তাদের মনস্তাত্ত্বিক শিক্ষার দরকার। কারণ জানেন না জানেন, বুঝেন না বুঝেন, এইখানেও এই বর্ডার গার্ডের ডেপুটেশনে আসতে কয়েক লক্ষ টাকা করে ঘুষ দিয়ে আসে এরা। এটা বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া দেন। তবে কাঁটাতারের বেড়া দিয়ে আমার মনে হয় বিজিবি তুলে ফেলা উচিত। কাঁটাতারের বেড়ার উপরে 440 ভোল্টের ইলেকট্রিক লাগাই দেন, গেলেই মরবি। আর তার আগে যখন কাজ করবেন তখন 2-3 মাস ধরে গ্রামের বাসীকে বুঝান যে এখানে কাঁটাতারের বেড়া হচ্ছে, এই জায়গায় গেলে তোরা মরে যাবি। করতে পারেন, এটা কোনো বিষয় না। তো কথা হচ্ছে আপনার লাভ কতটুকু হবে আগে সেটা দেখেন, নাকি কাঁটাতারের বেড়া দেওয়ার পেছনে যাই আপনি আরো পয়সা খাইবেন, আরো পয়সা মারবেন যে চলছে আমরা। বা কাঁটাতারের বেড়া, এখন ঘটনা হয়েছে যে যেই দেশে পদ্মা ব্রিজের পিলারের মাটি চুরি হয়, নাট বল্টু চুরি হয়, সেই দেশে কাঁটাতারের বেড়া দিলে এটা যে কাইটটা লইয়া যায় যে বেচ্চা লাইবেন না, এটা কি হইতে পারে না? কারণ আপনারা রুরাল ব্যান্ড আমাদের নদী নালা খাল বিলের ওইখানে দেখছে যে বাদ দেয় প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড, খেয়াল করছেন কিনা জানি না। 1,000 কোটি টাকা একটা বাদ দিল, বাদ যেদিন দিছে তারপরের দিন দেখা যায় ওখানে মাটি সরে যাইতেছে, মাটি আরো সরে যাইতেছে না, ওগুলো তুলে আরেকদিকে নিয়ে যাইতেছে। ওই যে কোন মন্ত্রী গেছে আর যেমন ভাড়াই ইটানি রাস্তা তৈরি করছে, ইট ভাড়া করে আইনা রাস্তা তৈরি করছে, মন্ত্রী গেছে গাও, এরপরে তারেক রহমান সম্ভবত ওনার বাবার বাড়ির দিকে। তো ওই রকম যদি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। আর যদি ওই রকম না হয়, বলে না আমরা ইয়ে করবো, তাহলে দেন। তবে ভারত বাংলাদেশের বর্ডারে তো যেহেতু ভারত দিছে, আমার দরকার কি এই মুহূর্তে দলের? আমার দেওয়ার দরকার হচ্ছে মায়ানমারের লগে নাফ নদীর উপরে দেন, সরাসরি নাফ নদীর উপরে দেন, যাতে রোহিঙ্গারা ঢুকতে না পারে। আর যেগুলো ঢুকে বইয়ের, যেগুলোর পিঠটা বাইর করেন, সেগুলোরও বাইর করেন।
এরা মায়ানমারের সীমান্তে দেন, আমাদের পাহাড় পর্বত বাঁচান। ভারত তো এই যে ছিটমহল চুক্তি অনুযায়ী ভারত তো 10,000 একর জমি দিয়ে দিছিল আমাদেরকে গিফট। আমরা যা দিছি তার চেয়ে 10,000 একর জমি বেশি দিয়ে দিছে ভারত, ছেড়ে দিছে যে ঠিক আছে বাজে নিয়ে যা, শান্তিতে থাক। মায়ানমার তো আমাদের জমি দখল করতেছে, তাকে ওইটা ঠেকান, চোরাচালান ওইটা ঠেকান। ভারতের এখানে ভারত এখন দিতেছে, আপনারা একটু স্ট্রংলি দাঁড়াইলে আপনারা কেন পয়সা খরচ করবে, ওটা পয়সা খরচ করতেছে তো আপনারা মজা মারেন, খরচ করছে ভারত, মজাটা আপনারা নেন না। আপনারা আবার দ্বিতীয় বেড়া দিয়ে কি করবেন? চোর তো সব আপনার দেশে যাইতেছে, তো আমার দেশ থেকে সব মানুষ তো ওইখানে যায়। ওই একটা কথাই আছে না, রাশেদ হায়দার ভাই, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া বেশ ভালো উদ্যোগ, সেটা অনেক আগেই দেওয়া উচিত ছিল। এখন এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা যখন বাংলাদেশে ঢুকে গেল, এখন ওদেরকে পুশব্যাক করে তারপরে কাঁটাতারের বেড়া দেওয়াটা না দেশের জন্য মঙ্গল না? ওদেরকে ভিতরে রেখে কাঁটাতারের বেড়া দিবেন, এরপরে ওদেরকে পুশ করবেন কিভাবে? না না, ওদেরকে বের করতে গেলে তো আবার আমাদের ইমান দণ্ড দাঁড়ায়া যাবে। মুসলিম মুসলিম ভাই না, মুসলিম মুসলিম ভাই, ইমান দণ্ড দাঁড়ায়া যাবে। এখন দেখেন আপনার মিয়ানমারের 95% হচ্ছে যে বুদ্ধিস্ট, মিয়ানমারের জনগোষ্ঠীর 95% বুদ্ধিস্ট, 3% মুসলমান, বাকি অন্য গোষ্ঠীর। এখন এইখানে একটা মুসলমানের বাড়ি একটা দিলে এইখানে কয় যে আমার মুসলমান ভাই মারি ফেলাইতেছে, আর ওইদিকে যে ওই হিন্দু একটা যদি আপনারা মারেন, ভারত কিছু করলে কয় যে ভারত কথা কয় কেন আমার দেশের ভিতরে, তাহলে আপনিও কথা কওয়া বন্ধ করেন। আর পুশব্যাক এই যে মিয়ানমারের যেগুলো, এগুলো তো বাইন্দা ধরে পাঠাই দেওয়া উচিত। আর সবচেয়ে মজার বিষয় আপনার বলি, 91 থেকে 96 পর্যন্ত ট্রেনিং দিছিল বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল। টেকনাফ, বাহারসরা, সাবরাং এই 2 গ্রামে রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হইতো, অস্ত্র শস্ত্র দিয়ে এদের পাঠাইতে যাও যুদ্ধ করো, বাংলাদেশ সরকার করতো। হেরা আবার বাংলাদেশে ফেরত অস্ত্র বেচে দিত সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। এই হচ্ছে যে তাদের অবস্থা। তাদের ভিতরে রেখে দিবেন না বাইর করে দিবেন, সেটা হচ্ছে যে সরকারের বিষয়। কারণ ওনারা যখন এত বড় একটা কাজ করার মতন সক্ষমতা দেখাচ্ছেন, দেখি। কারণ আপনি কাঁটাতারের বেড়া, ভারত মিয়ানমার চতুর্দিকের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া আর 4টা পদ্মা সেতু করা কিন্তু সমান, 4টে পদ্মা সেতু করে দেওয়া সমান। এটা দিয়ে একবার চেষ্টা করুক, নাকি দেখেন এখন কোন বুদ্ধিতে কি করে। আমার মনে হয় যে আগে যেমন খাম্বা বসে ইলেকট্রিকের তার ছিল না, এখনো হয়তো যে খাম্বা ফ্যাক্টরি থেকে খাম্বাগুলো আইনা বসানো হবে, ইয়ে কাঁটাতার আর পাওয়া যাবে না। আর যদিও কোনো দিকে লাগায়, ধরেন আপনি এখান দিয়ে 1 মাইল লাগায় ওই দ্বিতীয় মাইলে গেছে 1 মাইল। হায়দার ভাই একজন কমেন্ট করছে, বাংলাদেশের জনগণই বেড়া দিতে দিবে না। এটাই তো বাস্তব, কারণ ধান্দাটা তো বাংলাদেশের জনগণের। সীমান্ত এলাকায় তো জায়গা অধিগ্রহণ করতে হবে বেড়া দিতে না, দেশ সেখানে কার জমি চলে যায়, সেখানে সীমান্তে প্রতিরোধ গড়ে ওঠে কিনা। দর্শকের কমেন্টে এমন একটা ইঙ্গিত আছে। এইটা জমি জমারও বিষয় না, জমি জমা পয়সা দিয়ে হয়তো কিনে ফেলাইতে পারবে, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই যে এটা বিজিবি উস্কাবে, সেনাবাহিনী উস্কাবে পাবলিকে যে তোমরা দিও না। কারণ ধান্দাটা তো সেনাবাহিনীর ভাই, প্রশাসনের ধান্দা। আপনি বুঝেন একটা কথা, আমি বলতেছি যে প্রমাণ সহ দিতে পারবো। একজন সেনা অফিসার 10 লক্ষ টাকার নিচে ঘুষ না দিলে আসতে পারে না, 10 লাখ টাকার উপরে যায় 2 বছর বা 1 বছরের জন্য ডেপুটেশন। তো এত টাকা দিয়ে আপনি ওখানে বর্ডারে যাইতেছেন মানে কি, পয়সা আছে। বিজিবির যারা দাঁড়াইছে তারাও পয়সা পায় ওখানে, কারণ চোরা চালানে যে মালগুলো আসে এগুলো কি পয়সা ছাড়া আসে কোনো মাল? একদম পয়সা না দিয়ে আপনার সোজা যায়? সোজা তো যায় না, পয়সা দিতে হয়। এ পয়সা দিয়ে ঢুকবে, ঢুকার সময় পয়সা পায়, বিজিবি পায়, সেনাবাহিনী পায়, পুলিশ প্রশাসন পায়, রাস্তার উপর ট্রাফিকও পায়। কারণ হেও জানে যে অবৈধ মাল যাইতেছে এই গাড়িতে রাইতের বেলা, ওই সিলেট সীমান্ত, কুমিল্লা সীমান্ত, ওই সীমান্ত সব দিয়া। সুতরাং এরাই খেপাবে যে তোমরা এমন আন্দোলন করো যে ইয়ে হবে না। ওই যে মনে আছে আপনার এয়ারপোর্ট করার কথা ছিল ঢাকার দূরে, কি জানি জায়গার মধ্যে, আপনার স্মরণ আছে কিনা জানি না আমি জায়গাটায়। এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করার কথা ছিল, যেটার সাথে সরাসরি সেতু করে দেওয়ার কথা ছিল, ডিরেক্ট এসে ঢাকা ভিতরে নামবে। ওইটা ঘোষণা হওয়ার আগে ওইখানকার জমি জমা সব বড় লোকেরা কিনা ফেলাইছে, এরপরে ওখানে যাই এবার আন্দোলন শুরু করাই দিছে।
মানে এয়ারপোর্টে দিব না, কিন্তু অনেকে তো জমি কিনা ধরা খাইছে, যখন আর এয়ারপোর্ট হইলো না সরকার পেছু হাঁটলো, ওরা ধরা খাইছে, কারণ 5 লাখ টাকা জমি 50 লাখ টাকাও বেচছে। আবার পাবলিক আন্দোলন করাইছে কিন্তু আরেক গ্রুপ, মানে আন্দোলন কর আরো দাম বাড়ুক তাহলে আমরা মনে পাবো, সরকার কিন্তু সরে আসছে। তার সেম অবস্থা ওই দর্শক যেটা লিখছে যে কার জায়গা যাইবো কার কি, হয়তো দেখবেন কি জানেন আজকে রাইতের থেকে ওখানে বেড়াগর উঠতেছে। আপনি দেখেন এই দেশের মুসলমানরা একই সাথে বলে যে মুক্তিযোদ্ধা ছিলাম, আবার দেখবেন যে বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্পিকার আবার দেলোয়ার হোসেন সাইদির শোক প্রস্তাব আনে। বাটপাড়িটা দেখেছেন? আচ্ছা, তাহলে আপনি যুদ্ধ কার বিরুদ্ধে করলেন? আচ্ছা, আপনি যার বিরুদ্ধে শোক প্রস্তাব আনলেন সেই লোকটা হলো, তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন, তার বিরুদ্ধে শোক প্রস্তাব কিভাবে আনবেন? কিন্তু জামাতেরা কিন্তু ভুল করে না, জামাতেরা কিন্তু মুক্তিযোদ্ধাদের এক বিন্দু ছাড় দিতে রাজি না, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেটা যাই হোক। আপনি দেখেন কমরেড মঈনুদ্দিন খান বাদল, তার কবরে কিন্তু আগুন দিয়েছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়েছে। তারা কিন্তু শত্রু চিনতে ভুল করে না, তারা মনে রেখেছে। কিন্তু আমাদের মুসলমানেরা হইলো এগুলো আসলে মানে কি বলবো, খাচ্চর মুসলমান। তা না হইলে পৃথিবী কোনো মুসলিম দেশ, সরি, কোনো মুসলিম দেশ আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করে নাই। কিন্তু দেখেন ইরানের খোমেনির জন্য সবাই বুক ফাটায়। যদি মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যদি মুসলমান হিসেবে ইরানের পক্ষ নেন তাহলে আমার দুইখান কথা আছে, তাহলে আপনি বেলুচ মুসলমানের পক্ষ নিতে হবে। আবার দেখেন পাকিস্তানিরা মুসলমান বলে কিন্তু আমাদের ক্ষমা করে নাই, আমাদের এখানে 30 লক্ষ মানুষ মেরেছে, তারা কিন্তু ভুল করে না, আমরা কিন্তু ছাড় দিই। তো এই দেশের মুসলমানেরা না দিন শেষে ভুলে যায়, 71-এর রাজাকাররা কিন্তু ভুলে নাই, তারা কিন্তু আওয়ামী লীগকে, আজকে আমি দুঃখিত যে দেখলাম যে আজকে কেউ একজন পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের আসাদকে এত গালাগালি করে, কিন্তু আসাদ নূর যেভাবে আওয়ামী লীগের পক্ষে বলে, আওয়ামী লীগের যারা অনেক ক্ষমতাবান তারা কেন এইভাবে বলে না, এটা কিন্তু তিনি দুঃখ করে বলেছেন। এবং মজার বিষয়, ওই লোকও কিন্তু যে আপনার পক্ষে তা না, এমনকি তিনি যে আওয়ামী লীগের পক্ষে তাও না, মানে তিনি কথাটা তুলে ধরেছেন। আমি ওইটা বলতে চাই, আপনি এই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছেন যে রাজাকার আল বদর আজীবন রাজাকার আল বদর, কিন্তু মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা না। তাই জামাতিদের, এই জামাতি মুসলমানদের এখনো মানুষ সহ্য করে। আপনি দেখেন তো কোনো, দেখেন জামাতের এক বিএনপির এক নেতা, ওইটাও মৌলবাদী, ওই যে আসমান কাপানির বাপ এমপি, সে বলেছে যে আমার ডাইনে বায়ে কে আছে, অবশ্যই তারটাও দৃষ্টিকোণ, আমরা বলছি না যে তার বক্তব্য সঠিক, বলছে যে আমার ডাইনে বায়ে কে আছে আমি তো চিনতে পারি না, আমাদেরটা চিনি আপনারা মুখের মধ্যে কি পড়েছে আমরা জানি না। তার জন্য ইসলাম বোরকা অপমানের জন্য মিছিল করতেছে জামাত। কিন্তু জামাতেরা যখন বলে যে তাদের কথা সূর্য থেমে যায়, তাদের তাদের মাতা উম্মুল মোমিনিন 3 বার তালাক খাওয়ার ইনটেক ছিল না, নবী ছিল কাউবয়, তারপর সর্বশেষে যে ডেলিভারি দিল যে নবী এবং সাহাবীরা একজনের বউ আরেকজনের বউ নিয়ে টানাটানি করতো এবং বলতো তোর বউ আমার দিয়ে দে, পছন্দ হইলে বলতো। আচ্ছা, আপনি মুখ ঢাকা থাকতো, তারা চিনলই না, তাহলে চাইলো কেমনে? তার নিকুস্ত কাল্লা পায়, মানে নবী রাসূলদের তারা যেভাবে বেজ্জতি করলো, এরা কিন্তু এখন দেখেন তার প্রতিবাদে টু শব্দটি করলো না। আপনার মনে থাকার কথা যে একটি মাদ্রাসা একবার প্রায় 15-20টা কোরআন শরীফের উপরে মাদ্রাসা ছাত্ররা পায়খানা করে হিন্দুদের ফাঁসিয়ে দিতে চেয়েছিল। আপনার কি জানেন সেটা কিন্তু প্রতিবাদ হয় নাই, যখন ধরা পড়ে গেছে। কিন্তু দেখেন একটা ছোট্ট একটা পোস্ট দিলে তারা মেরে ফেলতে আসে। আপনি কিন্তু কোনোদিনই কোরআন শরীফে পায়খানা করেন নাই, করবেনও না, ঠিক আছে? আমরা তো এটা চিন্তাই করি না। কিন্তু দেখেন তারা প্রতিবাদ, এরা হলো ধর্ম না, এদের আসলে ইসলাম প্রেমটা হচ্ছে এদের সিলেক্টিভ, অর্থাৎ তারা যদি কিছু করে সেটা সমস্যা নেই। আপনি দেখেন না ভারতের যে বিজেপি নেত্রী নূপুর শর্মা কি বলেছিল, নূপুর শর্মা যা বলে তার চাইতে নেকেট ভাষায় মৌলবীরা ওয়াজের কথা। আরেকটা বলি, এই যে আওয়ামী লীগের কথা বললেন বা যারা অন্যান্য মুসলমান বিএনপির কিছু বলেন না কেন, আরেকটা উদাহরণ আপনাকে দিই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় রংপুরে, এটা দেখবেন নেটে খুব কষ্ট করে খুঁজে বের করতে হবে আপনাকে, রংপুরে সেইখানে আওয়ামী লীগের লোকজনদেরকে মসজিদে নিয়ে তবা পড়িয়েছে। এটা আপনার চ্যানেল বলেছে, অন্যান্য জায়গায় বারবার বলেছে, এটা নিয়ে টু শব্দটি করে না কেউ। আওয়ামী লীগের লোকদের নিয়ে তবা পড়িয়েছে, বলেছে বল আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল, আওয়ামী লীগ হচ্ছে ইহুদির দল, আওয়ামী লীগ কাফেরের দল। তওবা পড়াইছে যে সে আর আওয়ামী লীগ করবে না। আপনি জানেন এটা নিউজ হওয়ার পরে সেই নিউজটা ব্ল্যাকআউট নিউজ নাই। দ্বিতীয়ত হাইকোর্ট এটাকে রংপুরের ডিসিকে রুল জারি করেছিল যে তুমি এটা তদন্ত করো এবং রিপোর্ট দাও। আজ পর্যন্ত রিপোর্ট পাইছেন? নিউজটা আপনি খুঁজে পাবেন না। আরেকটা নিউজ দেই, দেখেন অদ্ভুত ব্যাপার, এই যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে মৌলবীরা এত সিকরি করে না, গালাগালি করে ধর্ম নিরপেক্ষতা হারাম হারাম, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই পীর, এমনকি আওয়ামী লীগের অনেক লোক কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে না। মজা তথ্য হইল যে 2019-এর নির্বাচনে, না সরি, কত আসলে সর্বশেষ নির্বাচনটা কবে হলো, সম্ভবত 2019 বা তারপরটা, আমার এই মুহূর্তে খেয়াল নেই। ওই নির্বাচনে হ্যাঁ 2019-এরই হবে। ওই নির্বাচনে মানে ভারতের লোকসভা নির্বাচন, ওইখানে বললো এই যে আরশাদ মাদানি, আপনি কি জানেন সেই স্পেশাল নামাজ পড়েছে ভারতে যাতে আল্লাহ যাতে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করে।
কি বুঝলেন এখন? আপনি যদি বলেন, আমি যদি বলি ধর্মনিরপেক্ষতার কথা, বিএনপি, জামাত, হেফাজত চামরানাই পীর জাতীয় পার্টি মানবে না, এমনকি আওয়ামী লীগের 30% মানুষ মানে না। কিন্তু মাদানি কিন্তু সেটার জন্য আবার কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। এরা আবার বলতে পারবে না এরা মাজার পূজারি। দেওবন্দ মাদ্রাসা খাঁটি মুসলমান, ঠিক আছে? তারা বলতেছে সেখানে স্পেশাল নামাজ পড়ে আল্লাহ তুমি, মানে বুঝেন, কিন্তু নামটাই দিছিল স্পেশাল নামাজ, যে আল্লাহ যেন ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম ভারতে ঠিক রাখে। কিন্তু ওই মাদ্রাসায় তারই শিষ্যর কাছে পইরা আইসা বাংলাদেশের মৌলবীরা বলে ধর্মনিরপেক্ষতা হারাম। এদের বাটপাইটা এটা দেখবেন, নিউজ আপনি খুঁজে পাবেন। এগুলো আপনি পাবেন না। এগুলো আপনাকে মানে খুব কষ্ট হবে পেলেও। একটা অদ্ভুত ব্যাপার। এবং এটা বলে কোথায় পেয়েছেন? কোথায় ছিল? মানে তারা বিশ্বাসই করতেছে না। যেমন আপনি উইঘুরের মুসলমানদের যে নির্যাতন করে, কোন মুসলমানকে কথা বলতে শুনেন? একটা মুসলমানকে আপনি শুনেছেন? বলে নাই। বলবেও না। বামপন্থীরা একেবারেই চিঙ্কু বাম, জালিয়াত বাম, একেবারেই চুপ। আজকে জানেন একজন ভারতের বামপন্থী আমাকে কি লিখেছে জানেন? আমি নাকি ভারতের চড্ডি চাটা, আমাকে বলছে। বুঝতে পারছেন? ভারতের বাম। মানে এভাবে যদি বলতো যে আমি বিজেপির চাটা, তাও একটা কথা ছিল। বলছে ভারত চাটা চাড্ডি। আচ্ছা, আমি ভারত যদি চেটে থাকি তাহলে তো আমাকে তার ক্রেডিট দেওয়ার কথা, তাই না? সে নিজেও ভারতীয়, কিন্তু আমাকে গালি দিল যে আমি নাকি ভারত চাটা চড্ডি। চিন্তা করে দেখেন, এই হলো চিঙ্কু বাম। তো সব দেশে সব জায়গাতেই এরকম। আর বাংলাদেশে আপনি যে শিরোনাম দিয়েছেন, ভাগ্যিস লেখেন নাই যে ফরিদ ভাইয়ের ভাবির পোলা রাস্তাঘাটে মার খাইতেছে, আমার ইজ্জত আর একটু পাংচার হয়ে যেত, এমনি পাংচার হয়ে যাইতেছে। আপনি শিরোনাম দিয়েছেন ভাবির পোলা, লোকজন বুঝে ফেলতেছে যে আমার ভাবির পোলা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওইখানে লেখেন নাই যে ফরিদ ভাইয়ের ভাবির পোলারা। এরপরে লিখে ও ভালো, আপনার একটা সুসংবাদ দেই এবং একই সাথে দুঃসংবাদ। বাংলাদেশ থেকে কয়েকজন, মানে যারা নাটকের প্রতি, যারা নাটক বানায়, তারা বলেছে যে ভাবির পোলা নামে একটা সিরিয়াল তারা বানাবে। সিরিয়াল চলতেই থাকবে, ঠিক আছে? সেইখানে নাকি আমাকে মুখ্য ভূমিকায় দেখতে চায়। যে আমাকে তারা পাবে কিনা, এটা আপনাকে বলে রাখলাম, ভাবির পোলা শিরোনামে। নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্প এবং মোদির জয়েন্ট মিটিং এর পর, মানে সাইড লাইনে মিটিং এর পর, এখন মিটিং এর তো কোনো খবর পাওয়া যায়নি। যখন এই মিটিং চলছে তার আগে সার্জিও গোর, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন দেখাশোনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যারা দেখাশোনা করছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেখা করে তিনি মার্কিন কিছু বার্তা এবং কিছু চিঠি, যেগুলো হচ্ছে আপনার চুক্তি বলা যায় না, আশ্বাস, মানে মার্কিনীদের পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা এই বাংলাদেশের ব্যাপারে, এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এখন ওদিকে যখন মিটিংটা চলছে, সাইডলাইন বৈঠক 1 to 1 চলছে, তখন নিশ্চয়ই এই নিয়ে কথাবার্তা, তো ট্যারিফ নিয়ে তো উনি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন যে আমরা খুব কাছাকাছি এসছি, মোদিও ঘাড় নেড়েছেন। এখন তারপরেই হচ্ছে আগামীকাল একদল বাণিজ্য প্রতিনিধি নিয়ে জেমিসন গিয়ার তিনি ভারতে আসছেন। এখন জেমিসন গিয়ার আসা মানে বোঝা যাচ্ছে কোনোভাবে হয়তো মার্কিনদের সঙ্গে ভারত একটা চুক্তি করতে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে অমিত শাহ ডেকে পাঠান পীযূষ গোয়ালকে। সেটা সার্জিও গোর চলে যাওয়ার পর পীযূষ গোয়ালকে ডেকে উনি বলেন যে বাণিজ্য চুক্তি সম্পর্কে খুব ধীরে সুস্থে এগোন এবং সতর্কতার সঙ্গে, কারণ ট্রাম্পকে ভারত বিশ্বাস করে না। সামনে নভেম্বরের মিড টার্ম ইলেকশন, তার আগে এই চুক্তিটা করে উনি মিড টার্ম ইলেকশন পার হতে চাইছেন। কিন্তু আমরা এমনভাবে চুক্তিটা করবো মানে যখনই ইচ্ছে তখনই যাতে বেরিয়ে আসতে পারি। তাতে কি হবে, তাতে কি দরকার, বাণিজ্য সংক্রান্ত সংবিধানের আমাদের যে ধারা উপধারাগুলো আছে
সেইগুলোকে বাণিজ্য চুক্তির সঙ্গে ট্যাগ করে দাও। যে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যদি কোনো দিন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে এই চুক্তি অগ্রাহ্য হয়ে যাবে। এইরকম একটা দীর্ঘ একটা লেখা হচ্ছে, চুক্তির একটা খসড়া তৈরি করা হচ্ছে। মানে যে চুক্তি হোক না কেন, আংশিক চুক্তি হবে, তারপর ধীরে 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 সেটা বাড়বে। যেটা চীনের ক্ষেত্রে হয়েছে সেরকম আমেরিকার ক্ষেত্রে হবে। তবে পশুখাদ্য এবং আমাদের যে কৃষিপণ্য, এই দুটো সেক্টর বাদ থাকবে। ভারত তার পূর্বের অবস্থানে কিন্তু রয়েই গেছে। এই দুটো সেক্টর কিন্তু আমরা খুলব না, কৃষিপণ্য আমরা খুলব না। আর গোদুগ্ধ, দুগ্ধজাত পণ্য আমরা সেখানেও আপনাকে ঢুকতে দেবো না। বাকি যা আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনার ভিত্তিতে সহিসাবুত হতে পারে। কিন্তু মজার কথা হলো যে বাংলাদেশ প্রসঙ্গে তাহলে কি কথা হয়েছে, এখন তো আমরা তো জানতে পারবো না। তবে কোনো সদর্থক কথা যদি না হয়ে থাকে, তাহলে অমিত শাহ একে ডেকে পাঠিয়ে, পীযূষ গোয়েলকে ডেকে পাঠিয়ে এই নির্দেশের কথা বলতেন না, এবং সংবিধানের ধারা উপধারাকে বাণিজ্যিক ক্ষেত্রে সেটাকে জুড়ে দিতে বলতেন না। নিশ্চয়ই এমন কিছু একটা বার্তা একটা গিয়েছে, মানে এসেছে ওই চিঠিপত্রের মাধ্যমে, এমন কিছু একটা গ্যারান্টি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে স্বস্তিকর, ভারতের কাছে স্বস্তিকর। এখন সেগুলো দেখো, আন্দাজে এগুলো তো বলা যায় না, আন্দাজে তো অনেক কিছুই কথা বলা যায়, কিন্তু এইগুলো বলা যায় না। ফলে এগুলো নিয়ে আপাতত না কথা বলাই ভালো। তবে আংশিকভাবে মনে হচ্ছে এখন যে যতই ভেতরে রাগারাগি হোক, ফাটাফাটি হোক, এবং একে অপরের সঙ্গে যে সম্পর্কই স্থাপন করুক না কেন, ট্রাম্প এবং মোদির বৈঠক কিছুটা হলেও সুবাতাস এনেছে, এবং সেটা বাংলাদেশের পক্ষেও স্বস্তিকর। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশ থেকে সরে যায়, আমি আশা করছি সেরকমই কোনো একটা গ্যারান্টি দেওয়া হয়েছে। মানে সার্জিও গোরের মতো মানুষ এসে, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে আছেন, তিনি এসে সহজতে ওই চিঠি উনি পৌঁছে দেন না। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে এই অমিত শাহ অত্যন্ত ঘোরেল মানুষ। তিনি ওই সার্জিও গোরকে চা খেতে বসিয়ে উনি কিন্তু অন্য ঘরে চলে গেছিলেন, গিয়ে ওখানে বাণিজ্য মন্ত্রী এবং সমস্ত কূটনীতিক যারা আছে সবাই তো চলে গিয়েছে ফ্রান্সে। যারা বাকি রয়ে গেছে অন্যান্য দেশের এমন কূটনীতিক রয়েছেন, তাদের সঙ্গে এই চুক্তি নিয়ে কথাবার্তা বলেন এবং এই আলোচনা নিয়ে কথাবার্তা বলেন। যে চিঠি নিয়ে উনি সার্জিও গোর এসছেন, সেই চিঠি নিয়েও কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর তিনি মোটামুটি তাদের সঙ্গে একমত হয়ে তবেই উনি পীযূষ গোয়েলকে বলেছেন যে চুক্তিটা এইভাবে করো এবং কিছুটা এগোও। আমরা চীনের ক্ষেত্রে যেমন কিছুটা এগিয়েছি, সেরকম কিছুটা এগোও। মানে আমার মনে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে একটা ভালো খবর হয়তো মার্কিনদের পক্ষ থেকে আসতে পারে। আর মার্কিনরা যদি এখান থেকে সরে যায়, তাহলে জানবেন এই জামাত এবং বিএনপির পক্ষে কিন্তু খুব দুঃসময় ঘনিয়ে আসছে। এক তো ভারতের চাপ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাত তুলে নেয় তাহলে পরে সব ভোমা। পাকিস্তানকে তো এক ধমক দিলে সে তো হিসি করে ফেলবে। যদি আসিফ মনিরকে একটা ধমক দেয়, আসিফ মনির আর শাহবাজ শরীফ দুজনেই, একজন পটি করতে যাবে,
একজন হিসি করতে যাবে। ওদের হচ্ছে এই অবস্থা। এর মধ্যে আবার ইরান ইসরায়েলের চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই ভিডিওটা পরে করবো, একসঙ্গে তো আর করা যাবে না, পরে করব। তো আপাতত দেখা যাক নরেন্দ্র মোদী ফিরে এসে তিনি কি বলেন বা তার কাজকর্মে কি প্রতিফলিত হয়। তো আমার মনে হচ্ছে একটা ভালো দিকে যাচ্ছে, যদিও আমি কিন্তু সবসময় এই মার্কিনদের একটু সন্দেহের চোখে দেখি, কারণ এরা পিঠে ছুরি মারার জন্য একবারে হাতের পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে, সুযোগ পেলেই পেছনে ভক করে মেরে দেবে। ওই যত আপনার এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া নিয়ে যত কথা হয়েছে না, এখন মোদিজি বারবার বলছেন হ্যাঁ আমরা সহমতের ভিত্তিতে এগোচ্ছি, তার মানে 2025-এর 12ই ফেব্রুয়ারি আমরা যে দুজনে সহমত হয়েছিলাম সেই অনুযায়ী তো এগোচ্ছি আমরা। প্যাঁক মেরেছে, বাংলা কথায় প্যাঁক মেরেছে, কূটনীতির ভাষায় প্যাঁক মারা। যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটা উল্টোভাবে আমি প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে প্যাঁক মারা। তা যারা এই কূটনীতির ভাষা পড়তে পারবেন না তাদেরকে বুঝিয়ে লাভ নেই। ফলে বাংলাদেশের জন্য যেটা সুখকর আমি সেই খবরটা আপনাদের দিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউফেন আজার দাবি করেছেন বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা বিরাট বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামাসের উগ্রপন্থী প্রভাব এবং সংশ্লিষ্ট কার্যক্রম মধ্যপ্রাচ্যের বাইরে এসব অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানে এবং বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, যেটা বৈশ্বিক উদ্বেগের বিষয়। ইসরায়েলি রাষ্ট্রদূতের দেয়া মূল বক্তব্যগুলো হল: 1. 2023 সালের 7ই অক্টোবরে ইসরায়েলে হামাস যা করেছে গাজা থেকে গিয়ে, সেই ঘটনার পর থেকে ইসরায়েল বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছে। নজর রাখার কারণ হল হামাস গাজা থেকে তাদের একটা বড় অংশের যেসব তাদের সৈন্য সামন্ত এবং তাদের সমর্থক কর্মী তাদেরকে সরিয়ে দিয়েছে ঠিকই, এবং তারা তাদেরকে আরবের দেশগুলো, আগে কয়েকটা দেশ গোপনে হলেও তাদেরকে আশ্রয় দিচ্ছিল, সেই আশ্রয় দেওয়াটা তারা বন্ধ করে দিয়েছে। এর ফলে হামাস ছড়িয়ে পড়েছে অন্য দেশগুলোতে এবং বিশেষভাবে পাকিস্তান এবং পাকিস্তান হয়ে বাংলাদেশে। ফলে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশে যে হামাস ছড়িয়ে পড়েছে এই ঘটনাটা, এই খবর দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত। হামাস মধ্যপ্রাচ্যের বাইরে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং অন্য অঞ্চলের উগ্রপন্থীরা যাতে তাদের কাছ থেকে শিখে ওই 7ই অক্টোবর তারা যেমন করেছিল, ইসরায়েলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই রকম হামলার ঘটনা ঘটানোর জন্য তাদেরকে অনুপ্রাণিত করছে অন্য দেশের সন্ত্রাসীদের। এই বিষয়টি নিয়ে ইসরায়েল ইতিমধ্যে ভারতের সাথে উদ্বেগ ও তথ্য বিনিময় করেছে। এবার এর ফলে আমরা একটা জিনিস দেখি, মানচিত্রের ইসরায়েলি রাষ্ট্রদূত বাংলাদেশে হামাসের বিস্তার নিয়ে যা বলেছেন, সেই বিস্তার ভারতের পক্ষে অবশ্যই বিপজ্জনক, ভারতের পক্ষে চিন্তার কথা, দুশ্চিন্তার কথা। কিন্তু এই দুশ্চিন্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো অনেক বেশি, কারণ মানচিত্রের দিকে তাকালে আমরা দেখি পশ্চিমবঙ্গ ভারতের মূল ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি কৌশলগত সেতু। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আরও উত্তরে ভুটান
এবং পূর্বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো। এই অবস্থান পশ্চিমবঙ্গকে যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করেছে, তেমনি নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সীমান্তের কারণে সীমান্ত পারাপার, মানব পাচার, জাল নথি, অবৈধ অনুপ্রবেশ এবং উগ্রপন্থী নেটওয়ার্কের সম্ভাব্য কার্যকলাপ বহুদিন ধরেই ভারতের নিরাপত্তা সংস্থার উদ্বেগের বিষয়। এই উদ্বেগ আরও বেড়েছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে। গত প্রায় 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরকারের নিয়ন্ত্রণ ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই জেলে আটক মৌলবাদী ও সন্ত্রাসীদের গণহারে মুক্তি দিয়ে মৌলবাদী ও সন্ত্রাসীদের প্রতি এই বার্তা দিয়েছে যে তার সরকার মৌলবাদী ও সন্ত্রাসীদের বন্ধু। বলা বাহুল্য, সেই সুযোগ নিয়ে বিভিন্ন ইসলামপন্থী শক্তি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশে, এবং এই মৌলবাদীদের কাছে মূল শত্রু বাংলাদেশ নয়, বাংলাদেশ তাদের নিজেদের দেশ, তাদের মূল শত্রু হলো ভারত। এদের স্বপ্ন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 7 সিস্টার্স সমেত একটা বড় অংশ দখল করে গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন করা। স্বপ্নের শেষ যে শুধু এখানে তা নয়, আরও আছে। দিল্লি দখল করে লালকেল্লায় ইসলামের পতাকা উড়িয়ে দেয়া এবং গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, কিন্তু মাঠ পর্যায়ে যে পরিস্থিতি ইউনূসের আমলেই ছিল সেটা এখনো আছে, এবং এসব মৌলবাদী শক্তির দাপাদাপি দেখলে বোঝা যায় ইউনূসের আমল আর এই আমলে অন্তত মাঠ পর্যায়ে মৌলবাদী শক্তির দাপাদাপি কমেনি। তারা তাদের নিজের দেশকে কোন বেহেশত বা দোজখে পাঠাতে চায় সেটা তারাই জানে, কিন্তু সমস্যা হলো শুধু নিজেদের দেশ নয়, তাদের চিন্তায় আছে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের এক বড় অংশ, এবং সমস্যাটা এখানেই। আর এজন্যেই ভারতে স্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত যখন বলেন হামাস তার ঘাঁটি গেড়েছে পাকিস্তান ও বাংলাদেশে, তখন ভারতীয় হিসেবে দুশ্চিন্তা তো হয়েই থাকে, কিন্তু সেই দুশ্চিন্তা আরো বহুগুণ বেড়ে যায় যেহেতু আমরা বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং বাংলাদেশি সন্ত্রাসীরা যে পশ্চিমবঙ্গে বিপুলভাবে সক্রিয় তার যথেষ্ট নিদর্শন এই রাজ্যে ইতিমধ্যে পাওয়া গেছে, একবার নয় একাধিকবার। ছোট্ট করে বলা যাক, পশ্চিমবঙ্গে গত 1 দশকে, আমি 2016 থেকে 2026 এই সময়কালটা নিচ্ছি, এখানে প্রত্যক্ষভাবে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি ঠিকই, তবে একাধিক বড় নাশকতার ছক ও মডিউল পর্দাফাঁস করেছে ভারতের তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলো। যেমন প্রথমেই বলা যায় খাগড়াগড় বিস্ফোরণ কথা, 2014 সাল, যদিও ঘটনাটি তার আগের দশকের, কিন্তু এর বিচার এবং কাজ এবং সাজা সেটা হচ্ছে এই সময়ে হয়েছে, এই গত 10 বছরের মধ্যে। কি কি হয়েছে? 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি মানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সেই জঙ্গিদের ডেরায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। আর এই মামলা এনআইএ তদন্ত, এটা পশ্চিমবঙ্গের তৎকালীন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার চাপা দিতে চেয়েছিল। এনআইএ তদন্ত হাতে নেয়, তদন্ত চালিয়ে মোট 31 জনকে গ্রেপ্তার করে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ এনআইএ আদালত শীর্ষ সেই জঙ্গিদের দীর্ঘ
সময়ের জন্য কারাদণ্ড দেয় এবং মোট 19 জন দোষী সাব্যস্ত হন। অর্থাৎ এটা এমনি হাওয়ায় তুলে দেয়া কোনো অভিযোগ নয়, এটা একটা প্রমাণিত অভিযোগ। দ্বিতীয় উদাহরণ দেয়া যায় লস্কর-ই তৈবার নিয়োগ। লস্কর-ই তৈবা মানে LET, এদের একটা নিয়োগ মডিউল এটা পাওয়া গেছে। কোথায়? উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তানিয়া পারভিন নামের এক তরুণী লস্কর-ই তৈবা এবং ISI এর হয়ে জঙ্গি নিয়োগ ও উগ্রপন্থী মতবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়। পরবর্তীতে দেখা যায় এই মডিউলের সঙ্গে আরো বহু লোক যুক্ত আছে, অনেককেই চিহ্নিত করা হয়। ঘটনার তদন্তভার এখানেও NIA এর হাতে যায়। এই মডিউলের অন্যতম হোতা সাইয়াদ এম ইদ্রিসকে NIA এর বিশেষ আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ এতেই প্রমাণিত হয় যে ঘটনাটি মন গড়া নয়, কেউ মিথ্যে করে ছড়াচ্ছে না। এরপরে আল কায়দার মডিউল গ্রেপ্তার হয়েছে 2020-তে। 2020 সালের সেপ্টেম্বরে রাজ্য পুলিশের সহায়তায় NIA মুর্শিদাবাদ এবং কেরালা থেকে 9 জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করে। তারা ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার ছক কষেছিল। ধৃতদের বিরুদ্ধে UAPA আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার কার্য এখনো চলছে। এরপরে আরেকটা খুব বড় বিষয়, সেটা হলো ভুয়ো নোট পাচার এবং জঙ্গি অর্থায়ন, জঙ্গিদের টাকা জোগানো। পাকিস্তান ও বাংলাদেশের মদতপুষ্ট চক্রগুলো ভারতের সীমান্তে বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্র করে জাল নোট ও জঙ্গি অর্থায়নের নেটওয়ার্ক তৈরি করেছিল। BSF এবং NIA নিয়মিত অভিযান চালিয়ে এই চক্রের অনেক পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত। আর ইতিমধ্যে আপনারা জানেন অবৈধ বাংলাদেশি যারা একটা বিরাট পরিমাণে গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গে এসেছে এবং পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এটা কারো অজানা নয় যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা কাঠামো দীর্ঘদিন ধরেই হাজার ক্ষতের মাধ্যমে ভারতকে দুর্বল করার কৌশল অনুসরণ করছে। এই ক্ষত তৈরি বা আক্রমণের পাকিস্তানি কৌশলের নাম হচ্ছে সন্ত্রাসবাদ। ভারতের সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দিয়ে দেশ জুড়ে অশান্তি ও ধ্বংসের বাতাবরণ তৈরি করা। এই ধ্বংসযজ্ঞের মারাত্মক রূপ আমরা মুম্বাইয়ে দেখেছি। কাশ্মীর, পাঞ্জাব, মুম্বাই এবং বিভিন্ন সময় উত্তর পূর্ব ভারত, এই পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রেই এই অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে পহেলগাঁওয়ে যে মারাত্মক ঘটনাটি ঘটেছিল এবং যেটা দিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার একটা চেষ্টা করা হয়েছিল, যার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর হয়, তার পেছনেও হামাস জঙ্গিদের যোগ ছিল, এমন কথা বলেছে ভারতের গোয়েন্দারা। এরপরেও আছে লালকেল্লার সন্নিকটে যে গাড়ি বোমা বিস্ফোরণ হয়, তার মধ্যে যুক্ত ছিল বাংলাদেশি সন্ত্রাসীরা। এই সমস্ত ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাংলাদেশে উদ্ভূত সন্ত্রাসবাদ ক্রমেই সংহত হয়ে উঠছে, আর যেভাবে তারা গুছিয়ে নিচ্ছে নিজেদের সরকারি প্ররোচনায় এবং প্রশ্রয়ে, তাতে এর আড়ালে পাকামাথা হামাসের যুক্ত থাকার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেয়া যায় না। এবং তবে একটা কথা এখানে বলতেই হয় যে ঈশ্বর অন্তত এবার পশ্চিমবঙ্গকে ভুলে গেছেন তা নয়। যে পথে স্বাধীনতার পর থেকে চলছিল পশ্চিমবঙ্গ, তাতে মনে হচ্ছিল এই রাজ্যের জন্য ঈশ্বর আদৌ ভাবিত নন। এটা ঈশ্বর পরিত্যক্ত একটি রাজ্য, অথবা ঈশ্বর ঘুমিয়ে পড়েছেন, তিনি পশ্চিমবঙ্গকে দেখতে চান না। সেই থিয়েটারের গানটির মতো
মনোজ মিত্রের একটি থিয়েটার নাটক, সেখানকার ভগবান নিদ্রা গিয়েছেন কথা কইতে পারে না, কিন্তু দেরিতে হলেও ভগবানের নিদ্রা ভেঙেছে। কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গকে ভগবান দেশভাগের ক্ষত সামলাতে ব্যস্ত রেখেছিলেন। বাম আমলে ভগবান কমিউনিস্টদের বিপ্লব নামক বুজরুকির স্বপ্নে আচ্ছন্ন রেখে মরণের পথে নিয়ে গিয়েছিলেন। কমিউনিস্টরা বলে না, রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম, মানে ধর্ম হচ্ছে আফিং, আর কমিউনিস্টদের বিপ্লব নামক বুজরুকিটা হচ্ছে আর এক রকমের আফিং। এটাতেও এই বিপ্লবের স্বপ্নে, এই বুজরুকির স্বপ্নে আচ্ছন্ন রেখে একটা জাতকে ধ্বংস করার নাম হচ্ছে কমিউনিস্টদের বিপ্লব। আর মমতার আমলে বাঙালির মেরুদণ্ড ভেঙে চুরে পুরো জাতটাকে চিতায় তোলার ব্যবস্থা করা হয়েছে। তবে চিতায় শেষ আগুন জ্বালাবার আগে অথবা কোরামিনে গঙ্গা যাত্রা, সেই গঙ্গা যাত্রায় সেখানটায় গিয়ে রেখে দেয়া হয়েছে বাঙালিকে, সেই অবস্থায় ঘুম ভেঙেছে ভগবানের। ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়েছেন বাঙালিকে, আর তার পরিণামে মমতা নামক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বঙ্গবাসী। পশ্চিমবঙ্গকে শেষ করবার জন্য, ভারতকে টুকরো করবার জন্য পাকিস্তান বাংলাদেশের সন্ত্রাসী শক্তির যেসব অস্ত্র মজুদ ছিল, মমতা সযত্নে সেই সব অস্ত্রকে শান দিয়ে শত্রুর হাতে ভালোভাবে তুলে দিয়েছেন এবং আরও দিচ্ছিলেন। তিনি হিন্দুর বিরুদ্ধে মুসলিমের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। সীমান্ত যাতে খোলা থাকে এবং এই রাজ্যের ডেমোগ্রাফি যাতে মুসলমানদের হাতে, বাংলাদেশি মুসলমানের হাতে চলে যায়, তার জন্য যা করার তাই করেছেন। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জমি তিনি দেননি, যাতে কাঁটা তারের, যাতে সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করতে পারে তারা, ভারতে এসে বসবাস করতে পারে। পুলিশকে তিনি অকেজো করে দিয়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। এবারের এই ২৬-এর নির্বাচনে মমতাকে হারিয়ে দিয়ে, বাম কংগ্রেসকে প্রায় অদৃশ্য করে দিয়ে এবং বিজেপিকে ক্ষমতায় এনে রাজ্যের জনতা যদি জেগে না উঠত, তাহলে ৫ বছর পর এই রাজ্য কোথায় পৌঁছে যেত সেটা ভাবতে গেলে শিউরে উঠতে হয়। ভগবান রাজ্যবাসীর ঘুম ভাঙিয়েছেন, এটার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। তবু মনে রাখতে হবে, শত্রু এখনো শেষ হয়নি, বড় একটা ঘা খেয়েছে এই মাত্র। শত্রু কিন্তু কামড় দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আপাতত কিঞ্চিত অদৃশ্য হয়ে আছে, দৃশ্যমান নয়। ইসরায়েলের রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছেন আমাদের, এটা বলেছেন আমরা যেন সজাগ থাকি, ঘুমিয়ে না পড়ি। হামাস পশ্চিমবঙ্গের দোরগোড়ায় বাংলাদেশে বসে গেছে। আমাদের মনে রাখতে হবে, চারপাশে শত্রু পরিবেষ্টিত হয়েও ইসরায়েল যে বেঁচে আছে এবং মাথা উঁচু করে বেঁচে আছে এত বছর ধরে, তার কারণ ইসরায়েলিরা ঘুমোয়নি, তারা সজাগ।